হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। এখন অলমোস্ট বাজে 11টা। আমি আজকে ঘুম থেকে উঠেছি একটু আগে। আজকে আমার অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। জানি না, কালকে আমরা ঠিকঠাক টাইমেই ঘুমিয়েছিলাম আমি আর রুটি, তবে আজকে লেট। কালকেই তোমাদের বললাম না যে আমার ঘুমটাকে কেড়ে নিয়েছে, আজকেই মনে আবার ঘুমটা দিয়ে দিয়েছে, তাই জন্য আবার আজকে একটু বেশিক্ষণ ঘুমাতে পেরেছি। আজকে মা সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখলাম ঝাঁটাতে এসে হাজির। তো মাই বলল ঠিক আছে, তুই যখন উঠেই গেছিস তাহলে বেডটা আমি ক্লিন করে দিই। দেখো সমস্ত বেড টেড ক্লিন করে সবকিছু কমপ্লিট করে ঘরটার ঝাড় দিয়ে আজকে মা এই পুরো নিট অ্যান্ড ক্লিন করে গেছে। তবে আমার একটা ব্লান্ডার ঘটে গেছে। সকালবেলা ওয়াশরুম গেছি, আমি সবসময় ওয়াশরুমে ফোনটা নিয়ে যাই। ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে আমি সকালবেলা একটু ওয়াশরুমে ফোনটা হাতে করে নিয়েই চলে গেছি। এবার ফোনটা আমাদের ওখানে একটা স্ল্যাব আছে উপরটাতে, স্ল্যাবটাতে রেখেছি, মাত্র জলটা চালাবো আর এক বালতি জল ছিল, দাম করে ফোনটা পড়ে গেল। ভাবো কি মানে অদ্ভুত ব্যাপার। তো তারপরে কি করেছি, চালের ড্রামে তাড়াতাড়ি করে এসে ঢুকিয়ে রেখেছি। আর মা চালের ড্রামে চালটাও পুরোপুরি ফিল করা ছিল না, যতটুকু ছিল তার মধ্যেই রেখেছি। দাঁড়াও, এই দেখো ফোনটা বের করেছি, তবে কিছু হয়নি, চলছে এখন। অ্যাকচুয়ালি যখন ফোনটা কিনেছিলাম না, তখন এই ফোনটার রিভিউ দেখিয়েছিল ওরা যে ফোনটা পড়ে গেলেও কিছু হবে না, জলের মধ্যে চুবিয়ে রেখেছে কেউ, এরকম কিছু। কিন্তু আমি এগুলোকে ট্রাস্ট করিনি, তবে আজকে আমাকে সত্যি সত্যি ট্রাস্ট করতে হলো। পুরো দাম করে রেখেছে, সঙ্গে সঙ্গে ধাপ করে পড়ে গেছে। ভাবো কি অবস্থা। যদি ফোনটা আমার না চলতো, ফোনটার মধ্যে কত আমার ইম্পর্টেন্ট ডাটা রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে বাইরে এসে দেখে ইনি ঘরের মধ্যে ঢুকেও গেছে খেতে। আজকাল এনার খিদেটা একটু বেশি পায়, ঘরে এসে সব সময় ডাকতে থাকে। মা এখানেই রুটি ছিঁড়ে ওদেরকে দিয়ে দিয়েছে। তবে এখানে ভাই অনেকদিন আগে পেন্টিং করে রেখেছিল, তো তা ও না বুঝে উঠতে পারছে না রুটিটা আদৌ আছে কি নেই। কালারটা দুটোই ম্যাচ করে গেছে, ও আর খুঁজে পারছে না রুটি কোথায় আছে। সেটাই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর কি। মা যে ওদের রুটি দেয় এখন আর ওরা নিজে খায় না, নিয়ে মুখে করে চলে যায়। মা তখনই বুঝেছে যে ওরা নাকি বাচ্চা দিয়েছে। মায়ের মন তো আরেক মায়ের কথা তো বুঝবেই। এদিকে দিদুন আর মা বসেছে এখন সকালের মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে সকালের ব্রেকফাস্টটা সারতে। আমি দুজনকে বলছি খাও খাও, ভালো করে আমটা খাও, আর আমি একটুখানি ভিডিও করে সবাইকে দেখাই। আসলে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মাকে এত দৌড়াদৌড়ি করতে হয়, মা পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে থাকে। তাই তোমাদের সামনে যখন আনতে চাই বলে এরকম ভূতের মতন আছে, সবাইকে দেখালে কি মনে করবে আমাকে বলতো সবাই। তবে আম মুখে দিয়ে এক একজন যা পোজ দিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে আমের কন্ডিশনটা কি। ব্যাস, নিজেদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, পাখির খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার হবে হচ্ছে টপির খাওয়া দাওয়ার পর্ব। ও তো আবার সকালবেলা নর্মাল ভাবে রুটি খায় না, ওকে সকালবেলা দুধ দিয়ে মেখে রুটি দিতে হয়, ও তারপরেই খাবে। তোমাদের বললাম না ওর বিহেভিয়ারটা লাইক পুরো মানুষের মতন। সে আবার যেখানে সেখানে বসে খাবে না, তাকে আবার ছাওয়ায় খাওয়ার দিতে হবে, তারপরেই সে খাবে। সে আবার যেখানে সেখানে আরাম করবে না, যেখানে ছাওয়া পাবে, গাছের তলা বলো বা শেড বলো, সেইখানে আরাম নেবে। ওর ব্যাপার স্যাপারই আলাদা, বুঝলে তো। এই বাড়িতে মায়ের মোটামুটি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার মা যাবে স্নান করে পুজো সারতে। ফোনটা তো ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু এখন চেক করে দেখছি সাউন্ড একদম শোনা যাচ্ছে না, স্পিকারে মনে হয় প্রবলেম করেছে কোনো। ফোন আমার জন্য 1 বছর টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট, জানো তো। কোনো ফোন আমি 1 বছরের বেশি ইউজ করতে পারি না, কি হয় কি জানি। মোটামুটি যখন ক্লাস 12-এ উঠবো বাবার কাছে খুব জোরাজোরি করে একটা ফোন আবদার করে নিয়েছিলাম তো ঠিকই, তবে তার জন্য আমাকে 11 থেকে বাবার পেছনে পড়ে থাকতে হয়েছে। আমার বাবা আমাকে কোনো কিছু তো দেবে, ঠিক করলে দেবে, কিন্তু সেটা যখনই আমি চাইবো তখনই কিন্তু পেয়ে যায়নি কখনো। সেই তখন থেকে এখন অবধি কতগুলো যে ফোন চেঞ্জ হয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ফোনটাই এতদিন চলছিল, ব্যাস এটারও বোধ হয় শেষ অবস্থা। এদিকে বাইরে বেরিয়ে দেখি দিদুন আজকেও কোনো কিছুর সন্ধানে বেরিয়েছে। দিদুন পুরো মায়ের মতন সময় পেলেই একটু করে কাজ এগিয়ে রাখার চেষ্টা, শুধু জমি থেকে কোনো না কোনো শাকসবজি নিতে এসেছে। তবে এই জায়গাটা দেখলে না
না ভারী কষ্ট লাগে আমার। আগের বছর এই সময় বাবার ফুল গাছ লাগানো তোড়জোড় চলছিল, অপেক্ষায় থাকা কোন গাছে কোন কালারের ফুলটা ধরবে। দোকান থেকে এসেই কোদাল নিয়ে বাবার ছোটাছুটি। এবছর আর কিছুই নেই, কেমন ফাঁকা হয়ে পড়ে আছে জমিটা। ওই কয়েকটা দোপাটি ফুলের গাছ লাগানো আছে যা তোমাদের ঝুড়ি ভর্তি ফুল দেখায় আমাদের নিত্য পুজো যেটা কাজে লাগে। ওইটুকু জায়গার গাছে কতই না ফুল ধরে, ঝুড়ি ভর্তি হয়ে থাকে। সারা বাড়ি ভর্তি গাছ থাকলে কি না হতো। বাবার একটু কষ্ট, এবছর গাছ লাগাতে পারছে না। শীতের দিকে বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তাতে গাছ তুলে ফেলতে হবে। বেকার খাটনি করে তো লাভ নেই, কারণ আমাদের বাড়িতে বাবা যেসব গাছ লাগায় সেগুলোর মূলত ফলন ধরেই শীতের দিকে। তাই বাবা এবার নিজেকে একটু বুঝিয়ে নিয়েছে। আর এদিকে দিদুনকে দেখো না, এখনো পর্যন্ত শাক লতা পাতা কুড়িয়েই চলেছে। এদিকে এবার ফুল গাছের বদলে শাক সবজির চাষ হয়ে বসে আছে। এগুলো আমাদের নিজেদের লাগাতে হয়নি, ওরা একা একাই নিজেদের মতন বিস্তার লাভ করে নিয়েছে। পাঁচিলের গা ঘেঁষে কিছু চন্দ্রমল্লিকার চারা লাগানো আছে, আরো 2-1 রকমের ফুলের চারা লাগিয়েছে বটে, কিন্তু সেগুলোতে ফুল আর এবার ধরেনি। আর এদিকে আমার দিদুনকে দেখো, সে তো নিজেকে কন্ট্রোল করতেই পারছে না। চলে গেছিল ডাটার শাক তুলে, আবার এসেছে কিছু শাক পাতা নিতে। নিজের বাড়ির গাছের থেকে শাক সবজি তুলে খাওয়ার তো একটা আলাদাই স্বাদ। এগুলোর মধ্যে তো কোনো রকম রাসায়নিক সার ফেলা থাকে না, তাই এগুলো না খেতে কেমন একটা আলাদাই স্বাদ হয়। বাজার থেকে কিনে এনেও খেয়ে দেখেছি, আর জমির থেকে তুলেও খেয়ে দেখেছি। তবে আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো শাক রান্না হবে না, কারণ আজকে তো নিরামিষ। আর শাক মূলত ওই রসুন ফোড়ন দিয়ে খেতেই আমি বেশি ভালোবাসি। তবে দিদুন যে কেন এত শাক তোলায় মরিয়া হয়ে উঠলো আমি বুঝেই উঠতে পারছি না। এদিকে আমাদের বাড়িতে ডাটার শাকগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে দেখো, এক একটার সাইজ। এগুলো আমি তো খাই না ডাটা শাটা, তবে মা আর বাবা বলে নাকি খেতে খুব ভালো হয়, খুব ভালো স্বাদ এটার। টবগুলো কেমন খালি হয়ে পড়ে রয়েছে। কিছু কিছু টবে যে চন্দ্রমল্লিকার চারা বাবা অলরেডি লাগিয়ে রেখেছে, এগুলো হয়তো ফুল ধরবে। তবে টবগুলো যেরকম ভাবে বাবা পরিষ্কার করতো, যা মেনটেন করতো, কিছুই আর করা হয়ে উঠছে না জানো তো। এমনি এরা এদের মতন বেড়ে চলেছে। আর কত টব, এই টবগুলো কখনো আমাদের বাড়িতে এই সময় অন্তত ফাঁকা পড়ে থাকে না। এবছর ওরাও মনে হয় কষ্ট পাচ্ছে বাবার মতোই, কারণ বাবার ভালোবাসার ছোঁয়া, হাতের ছোঁয়া তো এবছর ওরা আর পেয়ে ওঠেনি। এখন ওরাও মনে হয় রোজ ব্যাকুল হয়ে বাবাকে ডাকতে থাকে, কি করা যাবে। এদিকে আমাদের ওই কলপাড়ের পাশে আমাদের যে পাম্প আছে সেটার জন্য ঘর তৈরি হচ্ছে। মানুষ নিজে থাকার জন্য ঘর বানাতে পারছে না, আর এদিকে পাম্প রাখার জন্য নাকি আলাদাভাবে ঘর হচ্ছে। ভাবো তোমরা, আসলে এটাকে তো বাইরে সেট করতে হবে, কোনো তো উপায় নেই। এখন অলমোস্ট বাজে 4টে মতন। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর ঘুমাইনি, একেবারে বসেছি নিজের মেকআপ করতে। আমি না এই গরম করে করে কোনো না কাজ করেই উঠতে পারছি না। খাওয়া দাওয়া করে ওঠার পর কেমন যে আমাকে বিছানা টানতে থাকে, ঘুমে চোখটা একদম জুড়িয়ে আসে। তাই আজকে ঠিক করেছি কোনো বাধাকে আর নিজের সামনে আসতে দেবো না, সব বাধাকে পেরিয়ে আজকে রেডি হয়ে ভিডিও বানাতে যাবই যাব। তবে আজকে একটা ভালো জিনিস কি জানো তো, রোদ থাকলেও গরম থাকলেও বাইরে হাওয়াটা কিন্তু চরম ভালো লেভেল দিচ্ছে। আমি বাইরে একটু আগে ঘুরে দেখে এসেছি, তাই আমি আরো বেশি ইন্সপায়ার হয়েছি এই ভিডিও বানানোর জন্য। তবে আজ অনেক দিন পর আবার অনেক সাহস করে মুখের মধ্যে মেকআপ তো লাগাচ্ছি, কিন্তু ভয়ও করছে আমার খুব মারাত্মকভাবে জানো তো। মুখটার যে আমার কি হলো জানো তো, আয়নার সামনে যেতেও আমার এখন আর ভালো লাগে না। সকালে উঠে নিজেকে আয়নার সামনে দাঁড়ালে আমার কেমন যেন সারা দিনটা খারাপ হয়ে যায়। আমার স্কিন সবসময়ের জন্য ছিল অয়েলি। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে গেলে দেখে মনে হতো আমাকে 1 গামলা তেল মনে ওর মধ্যেই জমে আছে। পিম্পলস কিছু কিছু আমার সাথে দেখা করতে আসতো ঠিকই, কিন্তু তাড়াতাড়ি চলেও যেত। কিন্তু এবছর যে কিভাবে ওরা ঘাটি গেড়ে বসেছে আর যাওয়ার নাম বন্ধই করছে না, আমার যে কি বাজে পরিস্থিতি লাগছে তোমাদের কি বলবো। সারা গা হাত পা পড়ে আছে এই পিম্পল হওয়ার জন্য। আমার মুখটাকেই বেছে নিতে হলো বলো তো। আমি কোনো দিন আমার মুখে এইসব বাজে জিনিস ফেস করিনি, আর যাদের এরকম হয় না আমার দেখে এত খারাপ লাগে, কেন মুখের মধ্যে এইসব কিছু। সবার ভালো চিন্তা করতে করতে ভগবান আমার কাছেই খারাপ করে দিল। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। আমি তো খুব বেশি মেকআপ ইউজ করি না, আর এই মুখের পরিস্থিতির জন্য তো আরোই বেশি করব না। ওই কোনো রকম না করলে নয়। তবে সব থেকে খারাপ কি লাগে জানো তো, লাইনার পরাতে আমি খুব পটু। কোনো দিন 2টো লাইনার একই রকম তো হলোই না। আর এখন বসেছি মাস্কারা পরতে। এই মাস্কারা পরতে পরতে কতবার যে মাস্কারার ব্রাশটা আমার চোখের ভেতরে ঢুকে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। একদিন যদি তোমাদের সামনে পুরো মেকআপ ভিডিও করতে বসি, তাহলে তোমরা বুঝতে পারবে এই মেকআপ করার সময় আমার যে কত অঙ্গভঙ্গি হয়। তোমরা নিজেরাও দেখলে ভয় পেয়ে যাবে, আর না হলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। যাই হোক,
সবকিছুর পালা কমপ্লিট করে এবার বসলাম লিপস্টিক পরতে। সেটাও আমি প্রপারলি পরতে পারি না একদমই। চেষ্টা তো করি কত ভালোভাবে দেখে শুনে মেকআপটা একদম পারফেক্ট করব, কিন্তু মেকআপ করতে যখন বসি ব্যাস আমার সব শেষ। মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, যতটা না হলে নয় ততটুকু করে এবার উঠি। আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমি অতক্ষণ বসে বসে মেকআপ করব এত ক্ষমতা বা শক্তি বা ধৈর্য ভগবান আমার মধ্যে একদমই দেয়নি। এই মেকআপ করাটা বড় ঝুঁকির কাজ, জানো তো। ছেলেরাই ভালো আছে, কোথাও বেরোনোর সময় শার্ট প্যান্ট বা টি শার্ট প্যান্ট পরো, বেরিয়ে যাও। যত জ্বালা মেয়েদের, মেকআপ করো, ড্রেস করো, এই করো সেই করো, উফ। এবার তোমাদের নিয়ে আসলাম আমাদের জমিতে, যেখানে আমি একাই চেষ্টা করি নিজের মতন ভিডিও বানাতে। তবে আজকের ওয়েদারটা এতটাই ভালো, তবে রোদের দেখা খুব একটা আজ পেলাম না। এখানে গাছপালা তো প্রচুর, অন্ধকারও হয়ে যায় তাড়াতাড়ি। তবে সূর্যি মামাকে যতই বকাবকি করি না কেন, সূর্যি মামা বাড়ি যাওয়ার সময় যে রোদের আভাটা চারিদিকে ছড়িয়ে দেয়, তাতে ফটো ভিডিও করার পর নিজের ভিডিও দেখে নিজেরই প্রেমে পড়ে যেতে হবে। আজ আবার মায়ের একটা শাড়ি পরে একটু সাজুগুজু করেছি। তোমরা দেখে জানিও তো আমাকে কেমন লাগছে এই গরমের মধ্যে। এই গরমে কটন মলমল শাড়িগুলো তো মারাত্মক কমফোর্টেবল, আর এগুলো ছাড়া আমি কোনো কিছু করে ভিডিও বানাতেও পারি না। আমি তো আবার একটু কটন প্রেমী, তোমরা তো জানোই। তবে এই গরমে সাজগোজ করে ভিডিও বানানোটা একটা চ্যালেঞ্জের ব্যাপার বলতে পারো আমার কাছে। এমনিই আমার গরমটা একটু বেশি। আমি ভেবেছিলাম শীতকালেই সমস্ত ভিডিওগুলো বানিয়ে রাখবো আর গরমকালে সেগুলো আপলোড করতে থাকবো, কিন্তু ওই যে শীতকালে তো আবার সূর্যি মামার ভীষণ তাড়া। তাই আমার নিজেকে রেডি করে উঠতে উঠতে সূর্যি মামা আমাকে টাটা বলে শীতকালে চলে যায়। তাই আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা পুরো জল ঢেলে দিয়েছে সে। তাই কাজ তো ফেলে রাখা যাবে না বলো, কাজ তো আমাকে করে যেতেই হবে, সে গরমকাল হোক আর শীতকাল হোক। তাই অগত্যা গরমকালই ভরসা। নিজেকে একটু মোটিভেট করে এখানে নিয়ে আসতে পারলে প্রচুর কিছু করতে পারি, কিন্তু ওই যে মোটিভেট করার জন্য নিজেকে যে বোঝাতে হবে সেটাই তো করে উঠতে পারি না। আমি আর রুডি নিজের কাজের জন্য কোথায় না কোথায় ছুটে যাই, কিন্তু আমার বাড়িতেই কত সুন্দর জায়গা আছে দেখো। শুধু একটা জিনিসেরই এখানে অভাব, আমাকে এখানে সাথ দেওয়ার মতন কেউ নেই। যা করতে হবে আমাকে এখানে একাই করতে হবে। ফটোগ্রাফি করে দেওয়ার মতো লোকের খুব অভাব এখানে। আজ তোমাদের সাথে এই ভিডিও বানাতে গিয়ে আমাকে কি পাগলামো করতে হয় সেটার কিছু ক্লিপই শেয়ার করলাম। বলতে পারো এখানে নিজের একটা স্ট্রাগল চলে, এক একটা করে ক্লিপ নেওয়া, আবার গিয়ে ক্যামেরাতে চেক করা যে সেটা ঠিকঠাক প্রপারলি আসলো কিনা, আবার সেটা ঠিক না আসলে সেকেন্ড টাইম আবার টেক নেওয়া। সব থেকে কষ্টকর ব্যাপার কি জানো, একটা জিনিস একবারে না হয়ে সেকেন্ড টাইম আবার করতে হলে। তবে একটা ভালো জিনিস কি জানো তো, সারাদিনের সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো বলে যে ব্যস্ততার মধ্যে থাকি, তাতে মন খারাপ করে বসে থাকার সময়টা এখন আর হয় না। আসলে মন খারাপের সময়টারই যে বড় অভাব এখন আমার জীবনে। নিজের কাজের মধ্যে যখন পুরোটাই আমি ডুবে যাই, তখন আমার আশেপাশে কি হচ্ছে, কে কি বলছে, তাই নিয়ে ভাবার সময়টাও আমি পাই না। আসলে তোমাদের ভালোবাসায় আমি বুঝেছি সময় নষ্ট করার মতন সময় আমার জীবনে আর নেই। প্রতিদিন যেন তেন প্রকারে তোমাদের কাছে আমাকে পৌঁছাতেই হবে। এই পৌঁছানোর জন্য যে আমার কি ছটপটানি থাকে সেটা যদি তোমাদের দেখাতে পারতাম, তবে তোমরাও যে আমার জন্য অপেক্ষায় থাকো এমন ভাবে এত মানুষের ভালোবাসা পাবো সেটা তো কখনো বুঝিনি। তবে বিশ্বাস করো এটা যে আমার কাছে কি বড় প্রাপ্তি তোমরাও হয়তো জানো না। সন্ধে প্রায় অলমোস্ট কটা বাজে দেখাচ্ছি, ধরো 6:06 বাজে। মোটামুটি সন্ধে হয়ে গেছে বুঝলো তো। আর এখানে ভিডিও করার মতো সিচুয়েশন নেই, তবে আজকে একটু হাওয়া দিচ্ছিল, এত সুন্দর দেখালামই তো। তবে আমার উচিত ছিল আজকে একটু আগে আসার। আর খুব একটা কষ্ট একদমই হয়নি, ঠিকঠাকই সব কিছু করতে পেরেছি। এখন সব কমপ্লিট, এখন যাচ্ছি ঘরে। ওয়েট, এখন সব কমপ্লিট, এখন যাচ্ছি ঘরে। এই যে আমি সঙ্গে করে চিরুনি, আর আমার ফোনটা থাকে, আর স্ট্যান্ডটা থাকে, আর থাকে আমার শাড়ির আঁচল, কারণ মুখ মোছার জন্য শাড়ির আঁচলটাই যথেষ্ট। তবে আজকে ঘামের পরিমাণটা অনেকটা কম। আজকে ভিডিওতে সাপোর্ট করেছে প্রচুর আমাকে ওয়েদার। তবে একটা জিনিস খারাপ কি, যে একটু আগে আসলে বেটার হতো। যাই হোক চলো, এখন এটা ছাড়ি, ছেড়ে টেড়ে একটু রেস্ট নিয়ে দেন আবার ভিডিও করতে বসবো। ঢুকি ঘরে। আজকে ভেবেছিলাম এই জায়গাগুলো একটু ক্যাপচার করব, কিন্তু হলো না। অ্যাকচুয়ালি কাকার ঘরে কাজ করছে, তো এইখানে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট ছিল। তাই জন্য আমরা ছেড়ে দাও, একবারে মাঠেই চলে যাও। বেকার বেকার রিস্ক নিয়ে লাভ নেই। আজকে ছাদেও যেতে পারিনি, কারণ স্টোরেজ পুরোপুরি ফুল। ঘরে যাই, এগুলো ছাড়ি,
গরম গরম করে এতদিন করতেই পারছিলাম না, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে পারছিলাম না, আমার কাছে আর স্টক নেই। আর বাইরের ওয়েদারটা ভালো থাকে তো মানে অনেক রকম কিছু ক্যাপচার করা যায়, ঘরেতে এত কিছু ক্যাপচার করা যায় না, এই জন্যই বাইরে ভিডিও করাটা বেটার। চলো এবার একটু সব ছেড়ে ছুড়ে রেস্ট নিই, একটু জল খাই, খুব জল পিপাসা পেয়েছে। আর ঘরে তো সব অগুছালো করে রেখে গেছি, কিচ্ছু গোছায়নি। পাগল হয়ে যাবো, পাগল। ওয়েদার আজকে আমাকে খুব সাপোর্ট করেছে, খুব। এখন অলমোস্ট 7:30 মতন বাজে। মা আর দিদুন বসেছে চা নিয়ে আর এক গামলা মুড়ি নিয়ে আড্ডা দিতে। তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করি, কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও, জানিও কমেন্ট করে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো, কারণ তোমরা তো জানোই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কতটা প্রয়োজন আমার জন্য। তবে আজকের মতন আসি, কাল আবার দেখা হবে তোমাদের সাথে, অপেক্ষায় থেকো কিন্তু ভুলে যেও না।